ফ্রেন্ডস, তো আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে পুতুল গল্প, পৃষ্ঠা নম্বর 112। এই গল্পটি লিখেছেন হুমায়ুন আহমেদ। গল্পটি ভালোই লাগবে তোমাদের পড়ে, আশা করছি। তো শুরু করছি আমরা। হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক। তিনি ছোট ছোট বাক্যে সহজ সরল শব্দে প্রচুর গল্প উপন্যাস লিখেছেন। তোমাদের জন্য রূপকথা, নীলহাতি, বোতলভূত, কানি ডাইনি ইত্যাদি তার ছোটদের জন্য লেখা বই। নিচের গল্পটি হুমায়ুন আহমেদের পুতুল নামের বই থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন নিতে পারি, যেমন হুমায়ুন আহমেদকে বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক। তিনি কি করেছেন ছোটদের জন্য? তিনি ছোটদের জন্য বই লিখেছেন, সহজ সরল বাক্যে শব্দের প্রচুর গল্প উপন্যাস লিখেছেন। আমাদের জন্য, ছোটদের জন্য রয়েছে নীলহাতি, বোতলভূত, কানি ডাইনি এইসব। তো তারপরে এর প্রশ্ন আসতে পারে তার কিছু বইয়ের নাম লিখতে, তো সেখানে আমরা লিখব নীলহাতি, কানি ভূত, বোতল ডাইনি এরকম। তারপরে রইল পুতুল। পুতুল হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প। পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায়। যে এখানে যেগুলো ব্র্যাকেট করা সেগুলো মেনলি ইম্পর্টেন্ট, যেমন পুতুলের ঘর থেকে তার বাগানটা দেখা যায়, তার মানে পুতুলের ঘরের পাশেই মেনলি তার বাগানটা। এত সুন্দর লাগে, তার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তার বাগান অন্যদের বাগানের মতো নয়। 3টা বিশাল বড় বড় গাছ, একটা রেন্ট্রি গাছ, এত বড় মনে হয় যেন আকাশ ছুঁয়ে ফেলবে এরকম মনে হয়। আর 2টো হচ্ছে কদম ফুলের গাছ। কদম ফুলের গাছ দুটি পাশাপাশি যেন যমজ 2 বোন, একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে। বর্ষাকালে গাছ দুটিতে কি যে অদ্ভুত ফুল ফোটে, পুরো সোনার বলের মতো। তো এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে পুতুলের বাগানে কয়টি গাছ আছে? তো 3টি বিশাল গাছ আছে। তো কি কি গাছ আছে সেগুলো হতে পারে একটি রেন্ট্রি গাছ, তারপরে হচ্ছে গিয়ে 3টি বড় বিশাল বড় বড় গাছ, একটি রেন্ট্রি গাছ। আর রেন্ট্রি গাছটা কেমন, অনেক বড়, যে আকাশ ছুঁয়ে ফেলে পাতাগুলো। আর 2টি কদম ফুলের গাছ। তো কদম ফুলের গাছগুলোকে দেখতে কেমন লাগে? কদম ফুলের গাছ দুটোকে দেখতে সোনার বলের মতো মনে হয়। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। এটা অনেক কোয়েশ্চেন আছে। পুতুলের মা নাম কি? জেসমিন। তো কোয়েশ্চেন আসতে পারে পুতুলের মার নাম কি? জেসমিন। তিনি কদম ফুলের গাছ দুটি একদমই সহ্য করতে পারেন না, কারণ হচ্ছে শুঁয়োপোকা। কদম ফুলের খুব শুঁয়োপোকা হয়, আর শুঁয়োপোকা দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়। তো এখান থেকে আমরা পেলাম যে জেসমিন কেন, অথবা এই পুতুলের মা কেন পছন্দ করেন না কি বলে কদম ফুলের গাছ দুটিকে, কারণ হচ্ছে গিয়ে এখানে অনেক শুঁয়োপোকা হয়, আর শুঁয়োপোকা দেখলেই জেসমিনের বমি পায়। তাই মেনলি জেসমিন শুঁয়োপোকা পছন্দ করে না। তিনি প্রতি শীতকালে একবার করে বলেন গাছ দুটি কেটে ফেলার জন্য। তার এখান থেকে আমরা পেলাম বর্ষাকালে মেনলি শুঁয়োপোকা হয় কদম ফুলে, শেষ পর্যন্ত কেন যেন কাটা হয় না। দেখতে দেখতে বর্ষা এসে যায়, অদ্ভুত কদম ফুল ফোটে, কি যে ভালো লাগে। এখন শীতকাল। কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে। তো পুতুল আবার গাছ প্রিয়, আর কদম ফুলের গাছ অনেক প্রিয়। জেসমিন তার মা বজলু মিয়া নামে একটি লোককে ঠিক করেছেন। লোকটি মুখে বসন্তের দাগ। এখান থেকে আসতে পারে লোকটি কেমন, মুখে বসন্তের দাগ। মেইনলি বসন্ত একটা রোগ, আমি প্রথম বুঝিনি, তারপর শব্দার্থ থেকে বুঝলাম এটি একটি রোগ। বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে, দড়ি দিয়ে কি সব মাপ টাপ নিয়েও গেছে। বলে গেছে সোমবার লোকজন নিয়ে আসবে। তো বজলু মিয়া কি বলে গেছে? সোমবার লোকজন নিয়ে আসবে। পুতুলের এই জন্যই মন খারাপ, গাছগুলো দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়। বাগানে এসেই সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কী সব কথা বলে, হয়তো বা সান্ত্বনার কোনো কথা। আজও একই করেছিল। গাছের গায়ে হাত বোলাতে বোলাতে সে লক্ষ্য করলো তার বাবা বাগানে হাঁটছেন। তার হাতে একটি ভাঁজ করা খবরের কাগজ। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। খুব রেগে থাকলে তিনি এরকম গম্ভীর হয়ে। তো এখান থেকে আমরা পেলাম যে পুতুলের বাবা রাগ হলে একটু অন্যমনস্ক থাকে, তার মেজাজ গরম থাকে।
তিনি এরকম গম্ভীর হয়ে যান। বাগানে কিংবা বাসার ছাদে মাথা নিচু করে হাঁটেন। পুতুলের মনে হয় আজ হয়তো তার বাবা মা আবার ঝগড়া হয়েছে। এই একটা খারাপ বিষয়, তো এটা একটা হাসিরও আমার কাছে লাগলো। দুদিন পর পর তারা ঝগড়া করেন। ঝগড়া করবে ছোটরা, আড়ি দেবে, ভাব নিবে, বড়রা এরকম করবে কেন? পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছের দিকে যাচ্ছে, তার চোখে বাবার দিকে। বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে। পুতুলের বয়স আমরা এখান থেকে পেলাম। পুতুলের আমরা একটা পরিচয় দিতে পারি। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, পুতুলের বয়স কত? পুতুলের বয়স 11। এই বয়সের ছেলেরা চারিদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেন্ট্রি গাছের দিকে যেতে দেখলেন, কিছু বললেন না। তিনি জানেন এই গাছের পুতুলের প্রায়ই এসে বসে। এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশুর কিছু গোপন জায়গা থাকে, তো পুতুলের গোপন জায়গাটা কোথায়? রেন্ট্রি গাছের নিচে। পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। তাদের বাড়িটা ছিল হইচই হুল্লোড় বাড়ি। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলে পেলে, সারাদিন হইচই, চেঁচামেচির হইচই, পুরো বাড়ি ভরা। তো আমরা এখান থেকে দেখলাম পুতুল অনেক মানে অন্যমনস্ক, একদম নীরব ও খেলাধুলো করে না। আবার ওর কোনো সঙ্গীও নেই। পুতুলের বাবার বাসায় ছিল অনেক মানুষ। তিনি মানুষের মধ্যে বড় হয়েছেন মেনলি, সেটাই ভাবতেছিলেন রহমান সাহেব, পুতুলের বাবা। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, রহমান সাহেব পুতুলের বাবা, এখান থেকে আমরা পেলাম পুতুলের বাবার নাম কি। তো পুতুলের মায়ের নাম জেসমিন, পুতুলের বাবার নাম রহমান সাহেব। তো তারপরে রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসতে হলো ঘাসে। এমনভাবে বসলেন যেন পুতুল কি করছে তা দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। পুতুল কি করে না করে একটু খেয়াল করতে পারেন না। ছেলেটা খুবই একা, তাকে আরও কিছু সময় দেওয়া দরকার, তা তিনি দিতে পারছেন না। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। কি? জি বাবা। কি করছো তুমি? কিছু করছি না, কাছে এসো। তো পুতুল ভয়ে ভয়ে এগিয়ে এসে তিনি লক্ষ্য করলো পুতুলের খালি পা, অথচ তাকে অনেকবার বলা হয়েছে খালি পায়ে বাগানে না আসতে। গায়েও পাতলা একটা শার্ট ছাড়া কিছুই নেই। শীতের সকালবেলা পাতলা একটা জামা পরে কেউ থাকে? রহমান সাহেব খুব বিরক্ত হলেন। বিরক্ত প্রকাশ করলেন না। ছেলেটা হাসি মুখ দাঁড়িয়ে আছে, এরকম হাসি মুখের একটি ছেলেকে ধমক দিতে মায়া লাগে। তারপরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তুমি প্রায় ওই রেন্ট্রি গাছের নিচে বসে কি করো ওখানে? কিছু করি না, বসে থাকি। কিছু নিশ্চয়ই করো। শুধু শুধু কি কেউ বসে থাকে? পুতুল লাজুক ভঙ্গিতে হাসলো। তার হাসি বলে দিচ্ছে সে শুধু শুধু বসে থাকে না। রহমান সাহেব বললেন, বসে বসে ভাবো, তাই না? হ্যাঁ, ভাবি। কি নিয়ে ভাবো? পুতুল উত্তর না দিয়ে আবার লাজুক ভঙ্গিতে হাসলো। রহমান সাহেব ইচ্ছে করলো ছেলেটাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। মাথা ভর্তি রেশমের মতো চুল। পুতুলের মাথায় কি মানে মাথার চুল কেমন? রেশমের মতো চুল আর মাথা ভর্তি চুল। এখানে আমাদের একটা কোশ্চেন পেয়ে গেলাম। তারপরে লেখা হচ্ছে, দেখলেই হাত বোলাতে ইচ্ছা করে। আজ তোমার শরীর কেমন? ভালো। কী রকম ভালো সেটা বলো। খুব ভালো, না অল্প ভালো, নাকি মন্দের ভালো? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, যাও, যা করছিল করো। পুতুল গেল না, দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে তার কিছু বলার আছে। কিছু বলতে চায় পুতুল, অথচ বলতে পারতেছে না। রহমান সাহেব খানিকটা মন খারাপ হলো। এ তো বাচ্চা একটা ছেলে, সে কেন মনের কথাগুলো সহজভাবে বলতে পারবে না? তিনি নরম গলায় বললেন, পুতুল, তুমি কি কিছু বলতে চাও? তো
পুতুল মাথা নাড়ালো। সে বলতে চায়। রহমান সাহেব বললেন, কি বলতে চাও বাবা? গাছগুলো কেন কাটবে? গাছ কাটা তোমার পছন্দ, তোমার পছন্দ নয়। না, ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না, আবার বড়রা অনেক কাজ করে যেগুলো ছোটরা পছন্দ করে না। এই লাইনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো, তাই দাগ দিইনি, কিন্তু বলে দিলাম তোমাদেরকে যে এই লাইনটা ইম্পর্টেন্ট। আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটদের পছন্দ না। গাছগুলোতে শুঁয়োপোকা হয়, তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না। পুতুল চুপ করে রইল। রহমান সাহেব বললেন, আর একটা কারণও আছে। গাছগুলোর জন্য ঘরে আলো বাতাস তেমন ঢুকতে পারে না। এখন দেখবে প্রচুর আলো ঢুকবে। তো আমাদের প্রায় বলতে কি পুরো গল্পটাই শেষ হলো। এখন খালি শব্দার্থ বাকি। অন্যমনস্ক, আনমনা, আড়ি দেওয়া, অভিমান করা, গম্ভীর, চুপচাপ, বসন্ত, রোগের নাম, রেন্ট্রি, শিরীষ গাছ, লাজুক, লজ্জিত, শুঁয়োপোকা, সারাগে লোমযুক্ত এক ধরনের পোকা, শৈশব। তো এখানে অদৃশ্য হয়ে যাওয়া, এটা একেবারে অড লাগলো আমার কাছে প্রায়। এটা তো কোনো ওয়ার্ড মিনিংই হয়নি। শৈশব মানে ছোটোবেলা আমি পড়ে আসছি। তো এখানে অদৃশ্য হয়ে যাওয়াটা আমি কেটে দিচ্ছি, মেনলি আমি এখনই কেটে দিচ্ছি। যাই বলো, এখানে আমি লিখতে চাই ছোটোবেলা। ছোটোবেলা আর হুল্লোড় হুড়াহুড়ি। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের এই যে সুখী মানুষের, তারপরে তোমাদের এই যে পুতুল গল্প আর ম্যাজিক গল্প, এই গল্পের এক্সারসাইজ আমি একটা ভিডিওর মধ্যেই একদিন দিয়ে দিব। আশা করছি কালকের মধ্যেই দিয়ে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।